আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.1 এর সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম নিয়ে। তো আইসিটি খুবই সহজ এবং মজার একটি সাবজেক্ট। আপনি যদি বুঝে এটাকে করতে পারেন, তো আমরা অনেকে আইসিটিকে অনেক কঠিনভাবে নিয়ে থাকি, কিন্তু এটা যদি আপনি বুঝে করতে পারেন খুবই সহজ এবং মজার একটি সাবজেক্ট। আচ্ছা, তো সংখ্যা পদ্ধতি আসলে কি? আচ্ছা, সংখ্যা পদ্ধতি হলো একটি বিশেষ প্রতীক বা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা ও গণনা করার একটি পদ্ধতি। যেমন আমরা 0 থেকে 9 এই ডিজিটগুলো ব্যবহার করে আমরা অনেক অসীম সংখ্যা লিখে থাকি। তো তারপর রয়েছে রোমান সংখ্যা, তারপর ডট ডট, প্রাচীনকালে যেভাবে আর কি সংখ্যা লেখা হতো। তো এইভাবে কোনো কিছুকে সংখ্যায় প্রকাশ করার একটা পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এই সংখ্যা পদ্ধতি আবার দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতির আবার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। তার একটা নিজস্ব মান থাকে এবং তার বেস বা ভিত্তি থাকে এবং তার একটি স্থানীয় মান থাকে। আচ্ছা, এইগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আচ্ছা, তারপর আরেকটি সংখ্যা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি প্রতীকের একটি নির্দিষ্ট মান থাকে, সেই মান অবস্থান ভেদে পরিবর্তিত হয় না। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা যেটাকে রেগুলার ব্যবহার করি, বর্তমান পজিশনাল সংখ্যা পদ্ধতিটাই ব্যবহার করা হয়। আচ্ছা, এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার। প্রথমে রয়েছে দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, ডেসিমাল সংখ্যা পদ্ধতি আসলে কি? আচ্ছা, ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সাধারণত 10টি ডিজিট ব্যবহার করা হয়, যেটা আছে আমরা রেগুলার ব্যবহার করি ডেসিমাল সংখ্যা পদ্ধতিটা। এখানে 10টি ডিজিট ব্যবহার করা হয়। তো এখানে 10টি ডিজিট ব্যবহার করা হয়, যার কারণে এর ভিত্তি 10। আশা করি আপনারা বুঝতে পারছেন ভিত্তি কি জিনিস। ভিত্তি হলো কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক ডিজিটগুলো। ঠিক আছে? যেমন এখানে ডিজিটের সংখ্যা 10, যার কারণে ডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 10। তারপর রয়েছে দ্বিমাত্রিক বা বাইনারি সংখ্যা পদ্ধতি। আচ্ছা, বাইনারি সংখ্যা পদ্ধতিতে এর বেস বা ভিত্তি হচ্ছে 2। এখানে ব্যবহৃত অঙ্কের সংখ্যা হচ্ছে 2, যার কারণে এর ভিত্তি বা বেস হচ্ছে 2। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর রয়েছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে এর বেস বা ভিত্তি হচ্ছে 8। এখানে ব্যবহৃত অঙ্কের সংখ্যা হচ্ছে মোট 8টি, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এই মোট 8টি ডিজিট ব্যবহার করেই আমরা অসীম সংখ্যা লিখতে পারি। তারপর রয়েছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16। এখানে ব্যবহৃত ডিজিটের সংখ্যা হচ্ছে 16টি, যার কারণে এর বেস বা ভিত্তি হচ্ছে 16। তো এখানে 1 থেকে 9 পর্যন্ত ডিজিট আছে। তারপর এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। আসলে এইভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিটা প্রকাশ করা হয় এই ডিজিটগুলো ব্যবহার করে। আচ্ছা, এখন হেক্সা মানে কি 6 আর ডেসিমাল মানে কি 10। তো দুইটা যোগ হয়ে এসে কত? হেক্সাডেসিমাল মানে 16। মানে হেক্সাডেসিমালের সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16। আপনারা এইভাবে মনে রাখতে পারেন। এবার আমরা এই কিছু উদাহরণ দেখি। যেমন হচ্ছে 157, এর বেস বা ভিত্তি এখানে দেওয়া আছে 10। তার মানে কি এটা একটি ডেসিমাল সংখ্যা পদ্ধতি। মনে রাখবেন, আপনি যখন একটা সংখ্যাকে প্রকাশ করবেন তখন অবশ্যই তার বেস বা ভিত্তি নিচেই দিয়ে দিবেন, তাহলে আমরা বুঝতে পারবো এটা ডেসিমাল নাকি বাইনারি নাকি অক্টাল। তো তারপর রয়েছে দেখেন 101, এর বেস বা ভিত্তি আমরা 2 দিয়ে রাখছি। তো যার কারণে আমরা বুঝতে পারছি যে এটা একটি বাইনারি সংখ্যা, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে এর বেস বা ভিত্তি সাধারণত 2 থাকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। 157, এখানে এর বেস বা ভিত্তি দেওয়া আছে 8, যার কারণে আমরা বুঝতে পারছি এটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এখনই আপনারা একটা বিষয় লক্ষ্য করুন। এখানে দেখেন 157 এখানেও আছে আমাদের, আবার এখানেও আছে। এখন এর বেস 10 দেওয়া, যার কারণে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা ডেসিমাল বা দশমিক সংখ্যা। এবং এখানে দেখেন 157 একই সংখ্যা, কিন্তু এর বেস বা ভিত্তি দেওয়া আছে 8, যার কারণে আমরা বুঝতে পারছি এটা একটা অক্টাল সংখ্যা। তো এইভাবে আপনারা অবশ্যই বেস বা ভিত্তি দিয়ে দিবেন, না হলে মানুষ কনফিউশনে পড়ে যাবে যে এটা আসলে কি ধরনের সংখ্যা। তো এইবার আমরা
একটা টেবিল দেখি। এই টেবিলে আমাদের হচ্ছে 0 থেকে 17 পর্যন্ত 4 ধরনের সংখ্যা পদ্ধতি দেওয়া আছে। আচ্ছা, প্রথমে আছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। এখানে মোট 10টি ডিজিট ব্যবহার করা হয়, 0 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এখানে যে 10টি ডিজিট ব্যবহার করা হয়, তার মানে কি আমরা কি শুধু 10টাই সংখ্যা লিখতে পারবো? না, এইগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যা। ঠিক আছে, এইগুলো আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে যৌগিক অনেক সংখ্যা, অসীম সংখ্যা লিখতে পারবো। যেমন এখানে দেখেন 0 1 2 3 4 5 6 7 8 9। এখানে আমাদের মৌলিক সংখ্যাগুলো কিন্তু শেষ হয়ে গেছে, তাই না? আচ্ছা, তার মানে কি এরপরে আমরা আর সংখ্যা লিখতে পারবো না? অবশ্যই পারবো, কিন্তু এইগুলো হচ্ছে আমাদের কি সেই মৌলিক সংখ্যা। এবার দেখেন এখান থেকে এইগুলো কি যৌগিক সংখ্যা। মানে যৌগিক মানে কি, মৌলিক সংখ্যাগুলো একটির পর আরেকটি বসিয়ে অসীম সংখ্যায়, মানে অসীমভাবে সংখ্যা লেখার একটা পদ্ধতি। এখন দেখেন এখানে আমার 9 শেষ হয়ে গেল, এবার আমরা 10 লিখব। 10 লিখতেছি, তাই না? এখানে দেখেন এই যে সংখ্যা পদ্ধতির এই যে দ্বিতীয় ডিজিট 1, 1টা আমরা এখানে বসালাম। তারপর আবার সংখ্যা পদ্ধতি কি হচ্ছে, এই 0কে ব্যবহার করছে, তারপর হচ্ছে 1কে ব্যবহার করছে, তারপর হচ্ছে 2কে ব্যবহার করে 12 করছে, তারপর 3কে ব্যবহার করে 13 করছে। এইভাবে আমরা অসীম সংখ্যা লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে বাইনারি। বাইনারিটা একটু পরে বুঝি আমরা। এরপর হচ্ছে অক্টাল, আমরা একটু অক্টালে চলে আসি। আচ্ছা, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8, অর্থাৎ এখানে 8টি ডিজিট ব্যবহার করা হয় অক্টাল সংখ্যা পদ্ধতিতে। সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7, এই যে এই 7 পর্যন্ত। আচ্ছা, এখন দেখেন আমরা হচ্ছে এখানে সেই মৌলিক সংখ্যাগুলো রাখছি। এই যে এখানে আমাদের 7 পর্যন্ত কি মৌলিক সংখ্যা। আচ্ছা, এখানে কি আমরা এরপরে আর সংখ্যা লিখতে পারবো না? অবশ্যই পারবো, সেটা হচ্ছে কি যৌগিকভাবে। ঠিক আছে, এখানে দেখেন এখানে 10টা কি, এখন দেখেন এসছে আমরা তো 7 পর্যন্ত শেষ করে ফেলছি, তাই না? এখানে মৌলিক সংখ্যাগুলো শেষ করে ফেলছি। এবার কি করতে হবে, এবার হচ্ছে এই যে ডিজিট আগে, এই যে এখানে 1টা ব্যবহার করছে কাকে, 0কে ব্যবহার করে এখানে একটা সংখ্যা লিখতেছে। তারপর হচ্ছে 1টা ব্যবহার করছে কি, তার নিজেকে ব্যবহার করে এখানে 11 লিখতেছে। এবার 1টা 2কে ব্যবহার করে এখানে 12 লিখছে। এইভাবে পর্যায়ক্রমে আমরা অসীম সংখ্যা লিখতে পারি। আচ্ছা দেখেন, এবার 1 7কে ব্যবহার করছে। 1 যখন 7কে ব্যবহার করছে তখন কিন্তু আমার এই মৌলিক সংখ্যা কিন্তু শেষ ডিজিট, এটা শেষ ডিজিট, তাই না? 7। আচ্ছা, এইবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা এর আগে কি করছিলাম, 1কে ব্যবহার করছিলাম। এবার হচ্ছে 2, হ্যাঁ, পরবর্তী ডিজিট 2 আবার কি করছে, 0কে ব্যবহার করছে, 1কে ব্যবহার করছে। এইভাবে অসীম সংখ্যা আমরা লিখতে পারি। আচ্ছা, এবার হেক্সাডেসিমালের ক্ষেত্রে কি, 0 1 2 3 4 5 6 7 এই পর্যন্ত আমরা লিখলাম মৌলিক সংখ্যা। এখানেও কিন্তু শেষ হয়নি। এরপরে কি 9 এর পর কি আমরা 10 দিব? না, এখানে এ মানে 10, বি মানে হচ্ছে 11, এইভাবে হচ্ছে আমরা সংখ্যা লিখতে থাকব। তো এইভাবে লিখতে লিখতে এফ আমাদের দেখেন মৌলিক সংখ্যা কিন্তু এখানে শেষ। এই যে মৌলিক সংখ্যা কিন্তু এই যে এফ এ এসে এখানে কিন্তু শেষ। এবার আমরা কি করব, এইবার আমরা এই যে এখানে পরবর্তী ডিজিট কি 1, সেই 1 কি করছে, 1 এই যে এখানে প্রথম ডিজিটকে ব্যবহার করে কি করছে 1 0। এখানে দেখেন এর মান আসলে ডেসিমালে আসে 16। আচ্ছা, এবার 1 ব্যবহার করছে তার নিজেকেই, এখানে এর মান আসলে ডেসিমালে আসে 17। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই টেবিলটা। এখন দেখেন বাইনারিটাই অনেকেই শুরুর দিকে একটু কনফিউশনে পড়ে যান। সেটা হচ্ছে কি, এখন দেখেন এই যে এখানে 0, এই যে এটা 0। আচ্ছা, এর আগে 3টা শূন্য মানে কি দেওয়া না দেওয়া সমান, তো আমরা দিয়ে রাখছি। এটা 3টা শূন্য না দিলেও কোনো সমস্যা নেই, তো এখানে দিয়ে রাখছি। তারপর এবার 1, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমার ডিজিট কিন্তু 2টাই শেষ বাইনারি সংখ্যা পদ্ধতির। এবার কি হবে, এইবার এই যে এই 1টা এখানে এসে 0কে ব্যবহার করবে, এটা হচ্ছে 0.3। তারপর হচ্ছে এবার 1, দেখেন 1 আবার 1কে ব্যবহার করছে। এইভাবে আসলে অসীম সংখ্যা এখানে লেখা হয়। আচ্ছা, এবার আমরা রূপান্তর করব। মনে করেন আপনাকে ডেসিমাল সংখ্যা দেওয়া হলো, সেটা আপনি বাইনারিতে রূপান্তর করবেন। তো সেইটা কিভাবে করবেন, এটার কিছু নিয়ম আছে। আচ্ছা, ডেসিমাল সংখ্যাটিকে প্রতিবার 2 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এবার ভাগ করলে একটা ভাগশেষ বা রিমাইন্ডার থাকে, সেটা আমাদের এক সাইডে লিখে রাখতে হবে। আচ্ছা, এটা এই যে এখন দেখেন আমরা 13কে বাইনারিতে কনভার্ট করব, ডেসিমাল 13কে বাইনারিতে কনভার্ট করব। এটা কিভাবে করব দেখেন, প্রথম কাজটা আমাদের কি,
এই যে 13, এখানে দেখেন আমরা প্রশ্নটা আরও ভালোভাবে বুঝাই। এখানে 13 10 মানে কি এটা ডেসিমাল সংখ্যা, এর বেস 10 মানে কি এটা একটা ডেসিমাল সংখ্যা, এবং সমান এখানে জিজ্ঞাসা চিহ্ন মানে আমার এটা বের করতে হবে। এর বেস 2 মানে কি এটা বাইনারি সংখ্যা। এই বাইনারিতে আমার 13 ডেসিমাল 13কে আমার বাইনারিতে কনভার্ট করতে হবে। তো এটা কিভাবে করব? প্রথমত আমাদের এখানে এই 13কে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে কেন ভাগ করতে হবে? কারণ এই বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 2, আমরা বাইনারিতেই কনভার্ট করব, তাই না? আচ্ছা, আর এই 10টা কোনো কাজে লাগবে না, এটা আপাতত ভুলে যান, মনে করেন এখানে কোনো 10 নাই, ঠিক আছে? তো এবার ভাগ করার পর আমাদের ভাগফলটা হবে কত? 6, এবং ভাগশেষটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, এক সাইডে আমরা লিখে রাখছি, এই জন্য ভাগশেষটা 1। ওকে, এই ভাগশেষটাই আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, এবার পরবর্তীতে আমাদের কি করতে হবে? পরবর্তীতে যে ভাগফলটা আসবে সেটাকে আবার আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা সেই কাজটাই করছি। এখানে দেখেন এই 6কে আমরা আবার 2 দিয়ে ভাগ করছি। ভাগ করার পর আমাদের ভাগফলটা আসছে 3, এবং একটি ভাগশেষ থাকছে, সেটা হচ্ছে 0। এই 0কে অবশ্যই এই সাইডে আমাদের নোট করে রাখতে হবে। এবার পরবর্তীতে এই ভাগটা আমরা কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ পর্যন্ত না আমাদের ভাগফল 0 হয় ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগটা করতে থাকতে হবে। এবার হচ্ছে আমরা কি করছি, এখানে দেখেন এই ভাগফলটাকে আবার 2 দিয়ে ভাগ করছি। এইটাকে 2 দিয়ে ভাগ করার পর আমাদের ভাগফলটা হচ্ছে 1, তার মানে কি এখনও 0 না। আচ্ছা, আর ভাগশেষটা আসছে কত? 1। 3কে 2 দিয়ে ভাগ করলে ভাগফলটা অবশ্যই 1 হয়, এবং একটি ভাগশেষ থাকে, সেটা হচ্ছে 1, সেটা আমরা এখানে রেখে দিচ্ছি। আচ্ছা, এখন পর্যন্ত কিন্তু আমাদের ভাগফলটা 0 হয়নি, তার মানে কি আমাদের এটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। তো এটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ করলাম। ভাগ করার পর এখানে আমাদের দেখেন ভাগফলটা 0 হয়ে গেছে, এবং একটি ভাগশেষ থাকে, সেটা হচ্ছে 1। তো আমরা কি বলছিলাম যে এটাকে ততক্ষণ পর্যন্তই ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 হয়। তো এখানে দেখেন অলরেডি আমাদের ভাগফলটা 0 হয়ে গেছে, তো তার মানে কি আমাদের অঙ্ক এখানেই শেষ। আচ্ছা, এবার আমরা এটার বাইনারি কিভাবে পাবো? আচ্ছা, বাইনারিটা পাবো কিভাবে? এখানে দেখেন আমাদের কিছু ভাগশেষ আসছে, তাই না? এই ভাগশেষটাকে আমরা উল্টাভাবে সাজাবো, ঠিক আছে? আমরা এই যে এইভাবে সাজাবো না, 1 0 1 1, এটা করলে কিন্তু ভুল হবে। আমরা শেষের দিক থেকে 1 1 0 1 এইভাবে উল্টাভাবে সাজাবো। আচ্ছা, এবার দেখেন তাহলে আমাদের অ্যান্সারটা আসে কি? 13 এর ডেসিমাল 13 এর বাইনারিতে কনভার্ট করলে কত আসে? 1 1 0 1, মানে উল্টাভাবে আমরা দিলে এই যে এটা বাইনারিতে কনভার্ট করলে আমাদের এই অ্যান্সারটা এটা আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই আপনারা এখানে বেসটা দিয়ে দিবেন, না হলে কিন্তু আসলে না হলে কিন্তু বোঝা যাবে না এটা আসলে ডেসিমাল নাকি বাইনারি। অবশ্যই আপনারা এখানে বেসটা এইভাবে দিয়ে দিবেন। এবার আমরা আলোচনা করব কিভাবে একটি দশমিক সংখ্যাকে বা ভগ্নাংশযুক্ত সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে হয়। আচ্ছা, তো ভগ্নাংশযুক্ত সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করার জন্য প্রথম যে ধাপটা সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই যে পূর্ণাংশকে আগে বাইনারিতে রূপান্তর করতে হয়। তো আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করব সেটা অলরেডি জানি। প্রথমে হচ্ছে আমরা কি করব, এই 23কে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করার পর আমাদের ভাগফল আসছে কত? 11, এবং একটি ভাগশেষ থাকছে, সেটা অবশ্যই আমরা এখানে রাখবো। কেন রাখবো? এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তো এবার এখানে আমার ভাগফল আসছে কি? 11। এই ভাগফলটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ করব। ভাগ করার পর আমাদের ভাগফল আসছে 5, এবং একটি ভাগশেষ থাকছে, সেটা হচ্ছে 1। যতক্ষণ পর্যন্ত না 0 হবে ভাগফল ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতেই থাকবো। আচ্ছা, এটাকে আমরা আবার ভাগ করি। এটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ করছি। ভাগ করার পর ভাগফল আসছে আমাদের 2, এবং ভাগশেষ থাকছে 1। আচ্ছা, এবার আমরা এই দুইটাকে, এই ভাগফলটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ করব। ভাগ করার পর ভাগফলটা আসছে 1, এবং ভাগশেষ আসছে কি? 0। আচ্ছা, এবার আমরা এটাকে আবার 2 দিয়ে ভাগ করছি। এই যে এই ভাগফলটাকে 2 দিয়ে ভাগ করার পর ভাগফল আসছে 0, এবং ভাগশেষ আসছে 1। তো এইখানে কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল, কারণ কি আমাদের ভাগফল অলরেডি 0 হয়ে গেছে। তো আমরা জানি যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো। এবার 23-এর বাইনারি সংখ্যাটা আমরা বের করে ফেললাম, ঠিক আছে? 23-এর বাইনারি সংখ্যা কত? এই যে এটা আমরা জানি উল্টাভাবে নিতে হয়। এই 1টা আগে আসছে, তারপর 0, তারপর 111, এইভাবে এই যে 23-এর আমাদের অলরেডি বাইনারি সংখ্যাটা বের হয়ে গেল। এবার আসি দ্বিতীয় ধাপে। এবার ভগ্নাংশ অংশটিকে বাইনারিতে কনভার্ট করতে হবে। এই যে 0.125 এইটাকে এবার আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। তো এটাকে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করব? আচ্ছা, ভগ্নাংশের পরের অংশ এটা
গুণ করতে হবে। এখানে আমাদের 125 সংখ্যাটিকে প্রতিবার 2 দিয়ে গুণ করব যতক্ষণ পর্যন্ত না দশমিক অংশ 0 হয়ে যায়। আমরা এখানে কি করছি 125 এটাকে 2 দিয়ে গুণ করছি, গুণ করার পর এখানে আমাদের একটা গুণফল আসছে 25 0.25। আচ্ছা এখানে পূর্ণাংশ কত 0, ঠিক আছে, এখানে পূর্ণাংশ কত 0 এবং ভগ্নাংশটা কি 0.25, এই যে ভগ্নাংশ, তার মানে কি এখানে ভগ্নাংশটা আমার এখনো 0-তে আসেনি। তো এবার আমরা এটাকে আবার গুণ করব, ঠিক আছে, এই ভগ্নাংশকে আমরা এই যে এইখানে যে ভগ্নাংশটা পাচ্ছি সেটাকে আবার 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করার পর এখানে আসছে কি 0.05, এখানে পূর্ণাংশ 0 এবং ভগ্নাংশ 0.5 বা 0.5। আচ্ছা তো এবার আমরা এই 0.5কে আবার গুণ করব, আবার 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করার পর এখানে দেখেন আমার এটা আছে কি 1.0, অর্থাৎ এখানে পূর্ণাংশ 1 এবং ভগ্নাংশ 0 হয়ে গেছে। তো আমাদের শর্তে কি বলা ছিল যে 2 দিয়ে ততক্ষণ পর্যন্তই গুণ করব যতক্ষণ পর্যন্ত না দশমিক অংশ 0 হয়। তো এখানে দেখেন অলরেডি আমাদের দশমিক অংশটা 0 হয়ে গেছে, তার মানে কি আমাদের অঙ্ক এখানেই শেষ। তো এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা এইটাকে বাইনারিতে কিভাবে কনভার্ট করব, মানে এইটার বাইনারি আমরা কিভাবে পাবো। আচ্ছা এখানে দেখেন পূর্ণাংশ, যে পূর্ণাংশগুলো এইগুলো আমাদের লাগবে। আচ্ছা এর আগে আমরা কি করছিলাম, পূর্ণ সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করার জন্য আমরা উল্টাভাবে লিখছিলাম, তাই না, 1 0 1 1 এইভাবে, তাই না। কিন্তু এখানে হবে কি, এখানে এটা সঠিকভাবেই হবে 0 0 1। আচ্ছা 0 0 1 যেহেতু এটা হচ্ছে একটা ভগ্নাংশকে আমরা করছিলাম সেজন্য এর আগে 0.001, তাহলে এটার বাইনারি কত 0.125 এর বাইনারি হচ্ছে 0.001। দুঃখিত, এখানে আমি আসলে বাংলা ইংলিশ মিক্সিং করে ফেলছি। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, বুঝতে পারলে হবে। এইবার হচ্ছে আমরা কি করব, এইবার হচ্ছে আমাদের সময়টা কি 23.125কে বাইনারিকে কনভার্ট করার। অলরেডি আমরা কি করছি 23কে বাইনারিতে কনভার্ট করছি এবং 0.125কেও বাইনারিতে কনভার্ট করছি। এবার এই দুইটাকে আমরা এই যে এইভাবে, এখানে দেখেন পূর্ণ সংখ্যার বাইনারি কত ছিল, এই যে এটা ছিল বাইনারি এবং ভগ্নাংশ অংশের বাইনারি ছিল এইটা। এবার তাহলে পূর্ণ সংখ্যার বাইনারিটা কি, তাহলে পুরো সংখ্যার বাইনারিটা হবে কি, এখানে 23-এর বাইনারি ছিল 101111, এবার পয়েন্ট কি হবে, এই যে 125 এর বাইনারি ছিল 001। তো এইটা হচ্ছে আমাদের বাইনারিতে কনভার্ট করা হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কোনো পূর্ণ সংখ্যা বা দশমিক সংখ্যা, ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হয়।